সালাম সাইবার টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা। পশ্চিমবঙ্গ ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভুল ধারণা দূর করার উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। বিশেষ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত মানুষদের মধ্যে যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তিটাকে দূর করার উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই যে এই এসআইআরটা ঠিক কী। এই এসআইআরটি হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী। এই বিশেষ নিবিড় সংশোধনী হলো নির্দিষ্ট সময়ান্তরে করা নির্বাচন কমিশনের একটা নিবিড় সমীক্ষা, যে সমীক্ষার মাধ্যমে প্রতিটি রাজ্যের ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারা ভুয়ো, তা গভীরে গিয়ে নির্বাচন কমিশন সমীক্ষা করে এবং পরবর্তীতে সেই সমীক্ষার ভিত্তিতে তৈরি করে একটা সংশোধিত তালিকা। উল্লেখ্য, 1952 থেকে 2004 সালের মধ্যে মোট 13 বার এই নিবিড় সংশোধনী সমীক্ষা করেছিল নির্বাচন কমিশন, যেখানে শেষবারের মতো বিহারে হয়েছিল 2003 সালে এবং পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে। তো বন্ধুরা, তাহলে এই এসআইআর নিয়ে মানুষের মধ্যে এতটা উদ্বেগের কারণ কি? কী কারণে বাংলার মানুষ এসআইআর নিয়ে ভয় পাচ্ছে সেটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। এই এসআইআর নিয়ে ভয় পাওয়ার কারণটা হলো কিছু ক্রাইটেরিয়া এবং কিছু ডকুমেন্ট লিস্ট, যেটা এই এসআইআর চলাকালীন দেখাতে বলা হচ্ছে, যেগুলো দেখাতে না পারলে বিহারের মতো লক্ষ লক্ষ ভোটারকে তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে। উল্লেখ্য বলে রাখি, নির্বাচন কমিশন একটা নোটিফিকেশন পাবলিশ করেছিল বিহারের জন্য, একটা স্পেশাল একটা নোটিফিকেশন পাবলিশ করেছিল, যেটা আমি এখানে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এনিমিনেশন ফর্মটা আছে, ফর্মের তলে একটা ডিক্লারেশন দেওয়া আছে, এটা কেবলমাত্র বিহারের জন্য অ্যাপ্লিকেবল। তো এখানে বলা হয়েছিল, এখানে একটা ডিক্লারেশন আছে, এখানে বলা হয়েছিল আই এম above 18 years of age, ordinary resident on the above address and a citizen of India। আমি সাধারণত 18 বছরের উপরে এবং উপরে উল্লেখিত যে ঠিকানা আছে সেই ঠিকানার বাসিন্দা, এবং সেক্ষেত্রে অনেকগুলো ডিক্লারেশন এখানে দেওয়া হয়েছে এবং যেটা অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেন্টের জন্য সেটাকে টিকমার্ক করতে বলা হয়েছিল। এখানে প্রথম অপশন যেটা দেওয়া আছে, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। আমি 1987 সালের আগে ভারতে জন্মেছিলাম। সেক্ষেত্রে কী করতে হবে? যদি 1/1/1987 সালের আগে ভারতে জন্মে থাকে, সেক্ষেত্রে কী ডকুমেন্ট চাওয়া হয়েছিল বিহারের ক্ষেত্রে সেটা এখানে দেওয়া আছে। এখানে বলেছে প্রোভাইড এনি ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্ট প্রদান করো ফর সেলফ, নিজের জন্য, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচে দেওয়া লিস্ট থেকে, এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, যে ডকুমেন্টটা আপনার জন্মের তারিখ, জন্ম তারিখ এবং জন্মস্থানটাকে এস্টাবলিশ করে। সেই ক্ষেত্রে আপনাকে এই নিচে টোটাল এখানে 11টা ডকুমেন্ট আছে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে বলা হয়েছিল। তারপরে যে অপশানটা আছে, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে যদি জন্মে থাকেন, সেক্ষেত্রে নিজের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে, প্রোভাইড করতে হবে, এবং বাবা অথবা মায়ের জন্য একটা ডকুমেন্ট, কিন্তু ওই 11টা ডকুমেন্টের মধ্য থেকে বাবা অথবা মায়ের জন্য একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে, যে ডকুমেন্টে জন্মের তারিখ উল্লেখ থাকবে এবং জন্মস্থানটা উল্লেখ থাকবে। এইরকম একটা ডকুমেন্ট নিজের জন্য দিতে হবে এবং তার বাবা মায়ের জন্যও দিতে হবে, যদি অ্যাপ্লিক্যান্ট 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে জন্মে থাকে। সেক্ষেত্রে কিন্তু তার জন্য ডকুমেন্ট দিতে অ্যাপ্লিক্যান্টের জন্য একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে এবং বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্য একটা ডকুমেন্ট কিন্তু প্রোভাইড করতে বলা হয়েছে এখানে। এটা শুধুমাত্র বিহারের জন্য প্রযোজ্য ছিল। তার পরবর্তী যে অপশানটা আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, অর্থাৎ 2/12/2004 পর আমি ভারতে জন্মেছিলাম। সেক্ষেত্রে এখানে কি ডকুমেন্ট চাওয়া হয়েছে দেখিয়ে দেবো বন্ধুরা। সেক্ষেত্রে এখানে বলেছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্য একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে নিচের লিস্ট থেকে। দ্বিতীয়ত বলেছে এখানে যে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এস্টাবলিশিং ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ। 3 নম্বর যে অপশানটা আছে এখানে, তৃতীয় যে ডকুমেন্টটা চাওয়া হয়েছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। অর্থাৎ এখানে কিন্তু যদি অ্যাপ্লিক্যান্ট 2004 পরে যদি জন্মে থাকে ভারতবর্ষে, সেক্ষেত্রে কিন্তু এখানে 3 জনের জন্য, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের জন্য, অ্যাপ্লিক্যান্টের বাবার জন্য এবং অ্যাপ্লিক্যান্টের মায়ের জন্য এমন একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। 11টা ডকুমেন্ট, এখানে যে 11টা ডকুমেন্ট আছে, 11টা ডকুমেন্টের মধ্যে এমন একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে যে ডকুমেন্টে কিন্তু তার জন্মের তারিখ, 3 জনের জন্ম তারিখ থাকে, অর্থাৎ বাবার ডকুমেন্টে বাবার জন্মের তারিখ থাকে এবং জন্মস্থানের উল্লেখ থাকে। এইরকম 3টে ডকুমেন্ট কিন্তু বাবা, মা এবং অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তার ছেলের জন্য, মানে যে অ্যাপ্লিক্যান্ট আছে তার জন্য কিন্তু প্রোভাইড করতে বলা হচ্ছে। এটা ছিল শুধুমাত্র বিহারের জন্য।
তো এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কিন্তু বিহারে যে এসআইআর হয়েছিল, এই এসআইআরে কিন্তু লক্ষ লক্ষ ভোটার কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল। তো এই যে লিস্ট, এই লিস্ট নিয়ে কিন্তু এখন সারা মানুষ কিন্তু বাংলার মানুষ চিন্তিত হয়ে আছে। তবে এখানে বলে রাখি আমি, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। পরবর্তীতে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং চলাকালীন, মামলা চলাকালীন নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিল যে তারা পরবর্তীতে বলেছে যে এই যে ডকুমেন্টের বা ক্রাইটেরিয়ার কথা উল্লেখ আছে, এটার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ এই যে ডকুমেন্ট এখানে উল্লেখ করা হয়েছে এর মধ্যে কিন্তু সবটাই ম্যান্ডেটরি না, এর মধ্যে অনেক পরিবর্তন আনা হয়েছে। তো সেই পরিবর্তিত নোটিফিকেশনটা কি, যে রিভাইজড নোটিফিকেশনটা কি আছে, সেটা আমরা আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে বলে রাখি, নির্বাচন কমিশন আরও একটি কথা সেখানে কিন্তু নিশ্চিত করেছে যে এই যে এসআইআর চলছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে, এর মাধ্যমে কিন্তু কোনো ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। এটার মাধ্যমে শুধুমাত্র তারা ভোটার তালিকা সংশোধন করছে। অর্থাৎ যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, এই ক্রাইটেরিয়া ঠিকঠাকভাবে ফুলফিল করতে পারবে, তারা কিন্তু তাদের নাম কিন্তু ভোটার লিস্টে থাকবে। আর যারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না, তাদের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে মুছে দেওয়া হবে। তার মানে এই নয় যে তাদের নাগরিকত্ব চলে যাবে, এই বিষয়ে কিন্তু তারা নিশ্চিত করেছে পরবর্তীতে। কারণ এখানে বলে রাখি, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে, নির্বাচন কমিশনের এখতিয়ার হচ্ছে ভোটার লিস্টটাকে সংশোধন করা, ভোটার লিস্টকে দেখা, ভোটার লিস্টে কে এলিজিবল ভোটার, কে এলিজিবল ভোটার, সেটা দেখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্ব নয় কারণ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা বা কোনো ক্যাম্পেইন করা। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে যেটা মূল ভিডিওর বিষয়, আমরা আজকে জানবো পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় আগস্ট মাসে, যেটা অনুমান করা হচ্ছে আগস্ট মাসে হবে, সেক্ষেত্রে আমাদের জন্য কি ক্রাইটেরিয়া থাকবে, কি ডকুমেন্ট থাকবে সেখানে, সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যদি পশ্চিমবাংলায় এসআইআর হয় আগস্ট মাসে, বা পরবর্তীতে যদি বিহারের মতো পশ্চিমবাংলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে যে ক্যাম্পেইন সেটা যদি চালানো হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য কি কি গাইডলাইন থাকবে বা ক্রাইটেরিয়া থাকবে, চলুন বন্ধুরা এবার আমরা দেখে নেই। জন্মসালের উপর ভিত্তি করে নথি জমা দেওয়ার জন্য 3টি কন্ডিশন তৈরি হয়েছে এখানে। এক্ষেত্রে ভিত্তি বছর হিসেবে 1987 সালের 1 জানুয়ারি এবং 2002 সালের 1 জানুয়ারিকে ধরা হয়েছে। যেহেতু আমাদের পশ্চিমবাংলায় লেটেস্ট যে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর হয়েছিল সেটা হলো 2002 সালে, তো এখানে 1987 সালের 1 জানুয়ারি এবং 2002 সালের 1 জানুয়ারিকে ভিত্তি বছর হিসেবে এখানে ধরা হয়েছে। তো বন্ধুরা, এখানে জন্মসাল অনুযায়ী প্রয়োজনীয় নথি চাওয়া হচ্ছে। ডকুমেন্টের তালিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে 11টা ডকুমেন্ট, যে 11টা ডকুমেন্ট বিহারে এসআইআর চলাকালীন উল্লেখ করা হয়েছিল, সেই ডকুমেন্ট কিন্তু এখানে ধরে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ডকুমেন্ট বলতে এখানে 11টা ডকুমেন্ট আছে। প্রথমত যে ডকুমেন্টটা আছে, কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার। দ্বিতীয় যে ডকুমেন্টটা আছে, ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা 1 জুলাই 1987 আগে জারি করা যে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট বা নথি দেখালেই হবে। তৃতীয় যে ডকুমেন্টটা আছে, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট। চতুর্থ বা 4 নম্বর যে ডকুমেন্টটা আছে, পাসপোর্ট চাওয়া হচ্ছে এখানে। 5 নম্বর যে ডকুমেন্টটা আছে, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মাধ্যমিক বা উচ্চশিক্ষার সার্টিফিকেট। 6 নম্বর যে ডকুমেন্ট এখানে চাওয়া হচ্ছে, উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী ঠিকানার সার্টিফিকেট। 7 নম্বর যে ডকুমেন্টে চাওয়া হচ্ছে, অরণ্যের অধিকার আইন অনুযায়ী প্রদত্ত সার্টিফিকেট। 8 নম্বর যে ডকুমেন্টে চাওয়া হচ্ছে, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির সার্টিফিকেট দেখাতে বলা হচ্ছে। 9 নম্বর যেটা চাওয়া হচ্ছে, জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসির যে কপি, এটার সবার জন্য প্রযোজ্য নয়, যেখানে যে স্টেটে এটা অ্যাভেলেবেল আছে সে স্টেটে এটা এই ডকুমেন্টে দেখালে চলবে। 10 নম্বর যে ডকুমেন্টটা আছে, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা পারিবারিক রেজিস্টার। 11 নম্বর, সরকার দ্বারা প্রদত্ত জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট। তো এই যে 11টা ডকুমেন্টের কথা এখানে উল্লেখ আছে, এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি প্রোভাইড করলেই হবে। তবে কারা দেবে এই ডকুমেন্ট, কারা দেবে না এই ডকুমেন্ট, চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই। তো বন্ধুরা, প্রথমত যে কন্ডিশনটা এখানে আছে, জন্ম 1 জানুয়ারি 1987 সালের আগে হয়, তাহলে কি ডকুমেন্ট এখানে দিতে হবে সেটা বলা হয়েছে এখানে। যদি আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে, অর্থাৎ 2002 সালে যে চূড়ান্ত ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল এসআইআর এর পরে, সেই ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে, তবে সেই পৃষ্ঠার কপি জমা দিলেই চলবে। অর্থাৎ সেই ভোটার তালিকার একটা পেজ জেরক্স করে এনিমিনেশন ফর্মের সঙ্গে জমা দিলে ওটাই কিন্তু যথেষ্ট, আর কোনো ডকুমেন্ট লাগবে না। আর যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, তবে নির্দিষ্ট এই ডান সাইটে দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনার জমা দিতে হবে। দ্বিতীয় যে কন্ডিশনটা আছে, জন্ম যদি 1 জানুয়ারি 1987 থেকে 1 জানুয়ারি
2002 এর মধ্যে হয় তাহলে কি ডকুমেন্ট দিতে হবে। আপনার নিজের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি প্রয়োজন পড়বে। যদি আপনার জন্ম 1987 থেকে 2002 এর মধ্যে হয় তাহলে কিন্তু এই 11টা ডকুমেন্টের মধ্যে আপনার একটা ডকুমেন্ট কিন্তু আপনার দিতে হবে। এছাড়াও যদি আপনার বাবা মায়ের নাম 2002 সালের চূড়ান্ত ভোটার লিস্টে থাকে তবে সেই লিস্টের একটা কপি যথেষ্ট। অন্যথায় যদি বাবা মায়ের না থাকে 2002 লিস্টে ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম না থাকে সেক্ষেত্রে বাবা মায়ের জন্য যে কোনো একজনের জন্য 11টি নথির মধ্যে একটা প্রয়োজন হবে। অর্থাৎ আপনার জন্য একটা ডকুমেন্ট দিতে হবে 11টার মধ্য থেকে, এবং আপনার বাবা অথবা মায়ের জন্য যে কারোর একজনের একটা কিন্তু ডকুমেন্ট এই লিস্ট থেকে দিতে হবে। তৃতীয় যে কন্ডিশনটা আছে, জন্ম যদি হয় 1 জানুয়ারি 2002 সালের পরে, অর্থাৎ যে ফাইনাল ভোটার লিস্ট আলটিমেট ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল 2002 সালে, তারপরে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেটা বলা হচ্ছে এখানে। আপনার নিজের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি প্রয়োজন হবে। বাবা এবং মায়ের উভয়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তবে সেই পৃষ্ঠার কপি জমা দিন। যদি না থাকে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি বাবা মায়ের উভয়ের কোনো নাম না থাকে সেক্ষেত্রে কী করতে হবে, দুজনের জন্য অর্থাৎ বাবা এবং মায়ের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটা প্রয়োজন হবে। অর্থাৎ মায়ের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে, বাবার জন্য একটা ডকুমেন্ট দিতে হবে এবং আপনার নিজের জন্য একটা ডকুমেন্ট এখানে দিতে হবে। অর্থাৎ আপনার তিনজনের জন্য কিন্তু 3টে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ডকুমেন্ট কিন্তু এখান থেকে 11টা ডকুমেন্টের মধ্য থেকে দিতে হবে। এই হলো ক্রাইটেরিয়া যেগুলো পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য, পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য প্রযোজ্য। এটা আরেকটা কথা বলে রাখি, যদি আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে, এমনকি আপনার নাম না থাকলেও চিন্তার কারণ অনেকটাই কম। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি, 11টি নথি সংক্রান্ত অনেক বিভ্রান্ত অনলাইনে হয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন বিহারে যে এসআইআর চলেছিল, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা চলেছে, তাতে কিন্তু এই 11টা ডকুমেন্টের কথা উল্লেখ ছিল। অর্থাৎ এই যে 11টা ডকুমেন্ট এরা কিন্তু কেবলমাত্র বিহারের জন্য প্রযোজ্য। যদি সাবসিকুয়েন্টলি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হয় সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টের মধ্যে পরিবর্তন হতে পারে। বর্তমানে অনলাইনে যে 11টি নথির কথা বলা হয়েছে তার কেবলমাত্র বিহারের জন্য অ্যাপ্লিকেবল। পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ আপনারা একটু ওয়েট করুন। যদি আগামী দিনে অর্থাৎ আগামী মাসে যদি পশ্চিমবাংলায় এসআইআর হয় সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো অফিসিয়াল নোটিফিকেশান নির্বাচন কমিশন জারি করতে পারে। তো আপনাদের অপেক্ষা করতে বলা হচ্ছে, কারণ নথির তালিকায় সামান্য পরিবর্তন থাকতে পারে। তো বন্ধুরা, এর বাইরেও অনেকে প্রশ্ন করেন, সাধারণত অনেক প্রশ্ন আছে এসআইআর সম্পর্কিত, অনেক প্রশ্ন অনেকেই করছেন। ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি জন্ম সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক? দেখুন, আমি যেমনটা আগে বলেছি যে 2002 সালের যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল ওই ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে 11টা ডকুমেন্টের কথা উল্লেখ করলাম, এই 11টা ডকুমেন্টের মধ্যে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে হবে। শুধু যে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে এরকম কথা কিন্তু কোনো কোথাও বলা নেই। দ্বিতীয় যে প্রশ্নটা অনেকেই করছেন, 1987 সালের পরে জন্ম হলে কি বাবা ও মায়ের জন্য জন্ম সার্টিফিকেট দেখাতেই হবে? 1987 সালের পরে জন্ম হলে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে হবে না, কারণ 1987 সালের পরে বাবা মায়ের জন্ম হয় না। যদি জন্ম হয়ে থাকে, আপনার জন্ম হয়েছে, সেক্ষেত্রে আপনার যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনাকে শুধুমাত্র যে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে এরকম কথা কিন্তু কোথাও বলা নেই। নির্বাচন কমিশন টোটাল 11টা ডকুমেন্ট জারি করেছে, ওই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি দেখালেই হবে। আর যদি আপনার বাবা মায়ের 2002 সালের চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকে, তো যে পৃষ্ঠাতে আপনার বাবা মায়ের নাম আছে ওই পৃষ্ঠার একটা জেরক্স কপি এবং আপনার ওই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। তৃতীয় যে প্রশ্নটা আছে, জন্ম সার্টিফিকেট না থাকলে কি অন্য ডকুমেন্ট চলবে? অবশ্যই চলবে, কেননা জন্ম সার্টিফিকেট ছাড়া আরও 10টি ডকুমেন্ট কিন্তু সেখানে উল্লেখ করা আছে। ওই 10টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। 4 নম্বর যে প্রশ্নটা আছে, কাদের কোনো ডকুমেন্ট দেখানোর দরকার পড়বে না? যেমনটা আমি আগেই বলেছি, যাদের নাম 2002 সালের চূড়ান্ত ভোটার লিস্ট তালিকায় থাকবে তাদের কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন পড়বে না। 5 নম্বর প্রশ্ন, যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো? বন্ধুরা, এর আগে আমি কিন্তু উল্লেখ করেছি, বেশ কয়েক জায়গায় বলেছি যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এক প্রশ্নের জবাবে বলেছিল যে এই যে ইন্টেন্সিভ রিভিশন ক্যাম্পেইনটা হচ্ছে এর মাধ্যমে কাউকে কিন্তু নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না। যদি কারো নাম ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যায়
তার মানে এই নয় যে সে নাগরিকত্ব হারিয়ে ফেললো বা নাগরিকত্ব হারিয়ে ফেলবে। যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যায়, পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় তাকে দেওয়া হবে আবার পুনরায় ভোটার লিস্টে নাম তোলার জন্য। তবে নাম তুলতে গেলে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া থাকবে, বেশ কিছু ডকুমেন্টের লিস্ট থাকবে, সেগুলো সম্পূর্ণভাবে ফুলফিল করতে হবে, তারপরে কিন্তু সে নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে পারবে, যেমনটা বিহারে এখন চলছে। তো বন্ধুরা, আপনারা অযথা আতঙ্কিত হবেন না, আপনারা একটু ওয়েট করুন। নির্বাচন কমিশন অবশ্যই নতুন গাইডলাইন প্রকাশ করবে, যে গাইডলাইনে আশা করছি আমরা নতুন কোনো ডকুমেন্ট আপডেট হবে সেগুলো আমরা দেখতে পাবো। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে 2002 সালের ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো তার জন্য আপনাকে সিম্পলি আপনার কম্পিউটারে এসে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে। খোলার পর এসে সার্চ বারে এসে টাইপ করবেন CEOWB। সার্চ করার পর আপনি দেখবেন একটা ওয়েবসাইট ওপেন হবে, CEO ওয়েস্ট বেঙ্গল। আপনি সিম্পলি এই চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই অপশানে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন দেখবেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে খুলে যাবে। তো এখানে আসার পর বন্ধুরা লেটেস্ট নিউজ বলে একটা নিউজ এখানে ফ্ল্যাশ হবে। তো আপনারা সিম্পলি এখানে দেখবেন ইলেকটোরাল রোল অফ SIR 2002 যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। বন্ধুরা যখনই ক্লিক করবেন দেখবেন এখানে ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু দেওয়া আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সম্পূর্ণ ডিস্ট্রিক্ট এখানে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই। এখানে বর্তমানে এখন 11টা ডিস্ট্রিক্টের নাম এখানে শো করছে। এখনও কিন্তু বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপলোড হয়নি, আপলোডের কাজ এখন চলছে। আশা করছি আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের যে টোটাল যে ডিস্ট্রিক্ট আছে সেগুলো কিন্তু এখানে শো করবে, এখানে আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা যখনই ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন দেখবেন এখানে আপনাদের কিন্তু বিধানসভার নাম শো হচ্ছে। তো আপনাদের যে বিধানসভা আছে সেটাই সিলেক্ট করতে হবে। করার পর বন্ধুরা আপনাদের পার্ট নম্বর শো হবে, পোলিং স্টেশন নেম এখানে শো হবে, ফাইনাল রোল বলে পাশে যে অপশানটা আছে ফাইনাল রোলে ক্লিক করে আপনাদের যে রেসপেক্টিভ ভোটার লিস্ট 2002 সালের যে ফাইনাল রেসপেক্টিভ ভোটার লিস্ট আছে সেগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন এই ওয়েবসাইটে। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যখন সমস্ত ডিস্ট্রিক্ট আপডেট হয়ে যাবে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের রেসপেক্টিভ ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, নিজস্ব আপনাদের যে বিধানসভা আছে সেই বিধানসভার ভোটার লিস্ট ডাউনলোড করবেন। তো বন্ধুরা ভিডিওটি এখন এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ভিডিও আগামীতে সর্বপ্রথম পাওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিন্তা করবেন না, সমস্যা আসলে অবশ্যই সমাধান থাকবে। থ্যাংক ইউ।